প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পড়াকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স 24-26-13, বিনিয়োগ ব্যবস্থাপনার আজ 12তম ক্লাস এবং আজকেই এই বিনিয়োগ ব্যবস্থাপনার সর্বশেষ ক্লাস। লেকচারের শিরোনাম দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ। মূলত আজ দুটি অধ্যায় নিয়ে আজকের এই ক্লাসটি নেওয়া হবে। মূল উদ্দেশ্য ছিল 12টি লেকচারের মধ্যে কোর্সটি সম্পন্ন করা। তো যেই অধ্যায়গুলো গাণিতিক সমস্যা পেশি ছিল সেই অধ্যায়গুলোকে আমরা ভেঙে দুটি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। আর যেই সকল ক্লাসগুলোতে গাণিতিক সমস্যা কম ছিল এমন ক্লাসগুলোকে একটিতে রাখা হয়েছে এবং রাখতে গিয়ে আজকে এই লাস্ট দুটি অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ, এই দুটি অধ্যায় নিয়ে একটি ক্লাস নিতে হচ্ছে এবং এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরমত কলেজ, বর্ষিয়াস। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্স রিলেটেড যেই বইগুলো তোমরা পড়তে পারো বা ফলো করতে পারো সেগুলো হচ্ছে বাংলা মিডিয়ামের কিছু বই রয়েছে, আবার কিছু ইংলিশ ভার্সনেরও বই রয়েছে। চাইলে দুটি ভার্সনের বই কিনতে পারো। এছাড়া তোমাদের কোর্স রিলেটেড সংশ্লিষ্ট শিক্ষক যেই বইয়ের কথা রেফার করবে তুমি সেই বইটিও অষ্টম অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলতে কি বোঝায় ইতিমধ্যে আমরা জেনে গেছি। অর্থের যেই সময় সেই সময়ের উপর ভিত্তি করে বা মেয়াদের উপর ভিত্তি করে অর্থায়নকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বল্পমেয়াদী, আরেকটি হলো মধ্যমেয়াদী এবং সর্বশেষ হচ্ছে দীর্ঘমেয়াদী। 1 বছরের কম এমন অর্থায়নকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে, আর 1 থেকে 5 বছরের মধ্যবর্তী মেয়াদী অর্থায়নকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে, আর 5 বছরের অধিক কিন্তু 20 বছরের কম এমন সময়ের অর্থায়নকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। শিক্ষকফল পাঠ শেষে শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে যারা শিখতে পারবে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝায়, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস ও তার প্রকারভেদ, প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজার বলতে কি বোঝায়, পাবলিক ইস্যু কি, শেয়ার অবলেবল বলতে কি বোঝায়, বিক্রয়যোগ্য সিকিউরিটি বলতে কি বোঝায়, পূর্ব ক্রয় অধিকার বলতে কি বোঝায়, রাইট শেয়ার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং এই অষ্টম অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেই গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করা হবে। দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝায় ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। সাধারণত 5 বছরের ঊর্ধ্বে এবং 20 বছরের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস ও প্রকারভেদ। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে কি বোঝায়, প্রতিষ্ঠান নিজ থেকেই নিজের অভ্যন্তরীণ মধ্য থেকেই এই অর্থ সংস্থান করতে পারবে এমন ধরনের উৎস থেকে যদি অর্থায়ন করতে পারে সেটিকে অভ্যন্তরীণ উৎস বলতে পারে। তার মধ্যে রয়েছে অবর্ধিত মুনাফা অথবা সংরক্ষিত মুনাফা, তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি বা সর্বশেষ হচ্ছে কুড়ির সঞ্চিতি। অবর্ধিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা বলতে যেটি বোঝায় ব্যবসা প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা সবটুকুই বন্টন করা হয় না, তার নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ পরবর্তীর জন্য রেখে দেওয়া হয় বা সংরক্ষণ করা হয়, এটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। ব্যবসা প্রতিষ্ঠান তার প্রয়োজনে এই সংরক্ষিত মুনাফা সে অর্থায়ন হিসেবে ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি। আমরা অবচয় সঞ্চিতি লিজ ফিনান্সিং এও অবচয় নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পত্তি ক্রয় মূল্যতে গিয়ে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয়
এবং আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে প্রতি বছরের অপচয় নির্ণয় করা হয়। আর যতটুকু অপচয় হয় ততটুকু পরিমাণ আবার অপচয় হিসেবে জমা করে রাখা হয়। কারণ একটি সম্পদ যদি ধরা হয় 5 বছর 50,000 টাকা এবং সেটির মেয়াদ হচ্ছে 5 বছর, তাহলে 5 বছর পর এই সম্পদটির মেয়াদ শেষ হয়ে যাবে। তার পরিবর্তে বা যন্ত্রপাতির পরিবর্তে নতুন একটি যন্ত্রপাতি ক্রয় করতে হবে। তাহলে 5 বছর শেষে যাওয়ার পর নতুন করে আবার যদি যন্ত্রপাতি কিনতে চাই, আমাকে আরো 50,000 টাকা অর্থসংস্থান করতে হবে। সেজন্য কি করা হয়? প্রতি বছর 10,000 টাকা করে অপচয় তহবিল নামে জমা করা হয়। এরপর 5 বছর পর 50,000 টাকা সেই অপচয় তহবিলে জমা হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠানের তার যদি কোনো প্রয়োজন হয়, তাহলে কিন্তু সে এই অপচয় সঞ্চিতির টাকাটা অর্থায়ন করতে পারে। এটা হচ্ছে অভ্যন্তরীণ আরেকটি উৎস। এবার হচ্ছে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতিটা অপচয় সঞ্চিতির মতো পাওনা, অনাদায়ী পাওনা, যে পাওনাটি পাওয়া যাবে না বা ভবিষ্যতে পাওয়া যেতে পারে, এমন পাওনা রেখেই সেটাকে সঞ্চিতি হিসেবে রাখা হয়। যদি ভবিষ্যতে পাওয়া যায় তাহলে সেটা তো সেই সঞ্চিতি থেকে বাদ যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে কি করা হয়? প্রতি বছর যে মুনাফা হয় সেই মুনাফার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কুরিন সঞ্চিতি হিসেবে জমা করে রাখা হয়। এবং এই কুরিন সঞ্চিতিতে যে টাকাটা জমা হয় সেই জমাকৃত টাকা পরবর্তীতে দীর্ঘমেয়াদী অর্থায়নে সংস্থায় করা যায়। তারপর হচ্ছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস বলতে এখানে আমাদের দুটি উৎসের কথা বলা রয়েছে। একটি হচ্ছে মূলধন বাজার, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। মূলধন বাজার থেকে মূলত শেয়ার বিক্রি করার মাধ্যমে, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার এগুলো বিক্রি করার মাধ্যমে ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানটি করে থাকে। আর এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বীমা কোম্পানি, তারপর ইজারা কোম্পানি, এগুলো থেকেও কি করতে পারে? দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার, প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। আর্থিক বাজার মূলত দুই প্রকার, একটি হচ্ছে প্রাথমিক বাজার, আরেকটি হচ্ছে মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজার বলতে যেটি বোঝায় যে সমস্ত লগ্নি পত্রসমূহ পূর্বে কখনো ইস্যু করা হয় নাই, সেগুলো যে বাজারে বিক্রি করা হয় তাকে প্রাথমিক বাজার বলে। আর যে সমস্ত লগ্নিপত্র সমূহ পূর্বে ইস্যু করা হয়েছে সেগুলো পরবর্তী সময়ে যে বাজারে বিক্রি করা হয় তাকে মাধ্যমিক বা গণবাজার বলে। যেমন আমরা চিত্রটি খেয়াল করি, কোম্পানি সেলস টু ইনভেস্টর। যদি ইনভেস্টরের কাছে কোম্পানি শেয়ার সেল করে, মূলত আইপিও ইস্যু করার মাধ্যমে কি করে? কোম্পানি তার শেয়ার ইনভেস্টর যারা তাদের কাছে এই শেয়ারগুলো বিক্রি করে। ইনভেস্টররা তাদের যেই আইপিওর মাধ্যমে সে যে শেয়ারগুলো ক্রয় করতে পারলো, সেই ক্রয়কৃত শেয়ার আবার পরবর্তীতে বিক্রি করে। সেটি হচ্ছে ইনভেস্টর সেলস টু ইনভেস্টর। একজন ইনভেস্টর আরেকজন ইনভেস্টরের কাছে বিক্রি করলো, সেটি হচ্ছে কি? সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাইমারি মার্কেট যেটি পূর্বে কোনো ইস্যু করা হয় নাই, আর সেকেন্ডারি হচ্ছে যেটা পূর্বে ইস্যু করা হয়েছে, অর্থাৎ ইস্যুকৃত যে শেয়ারগুলো আবার দ্বিতীয়বার সেখানে বিক্রি করা হবে, সেটি হচ্ছে মাধ্যমিক বাজার। পাবলিক ইস্যু, যেটা আমরা একটু আগে বললাম, প্রাইমারি শেয়ার। এই প্রাইমারি শেয়ারটা বিক্রি করার জন্য জনগণের কাছে সিকিউরিটিজ বিক্রি করার আহ্বান করে কোনো কোম্পানি বা ফার্ম বা কর্পোরেশন অথবা কোনো প্রতিষ্ঠান যখন সাধারণ জনগণের নিকট সিকিউরিটি বিক্রয় করে তাকে পাবলিক ইস্যু বলে। কোম্পানি যখন তার সীমিত সংখ্যক বিনিয়োগকারী বা একক বিনিয়োগকারীর নিকট বিক্রি করে তখন তাকে প্রাইভেট ইস্যু বলে। অর্থাৎ বিনিয়োগকারী যদি অল্প সংখ্যক বা সীমিত সংখ্যক হয় তখন বিক্রি করাকে এটা আমরা প্রাইভেট বলি। আর যখন সিকিউরিটি শত শত বা হাজার হাজার বিনিয়োগকারীর নিকট বিক্রয়ের প্রস্তাব দেয় তখন তাকে পাবলিক ইস্যু বলে। যেটি আমাদের আইপিওর মাধ্যমে কি করা হয়? হাজার হাজার বিনিয়োগকারী নিকট এই শেয়ার ক্রয় করার আহ্বান জানানো হয়। সেই হাজার হাজার থেকে যতগুলো শেয়ার বিক্রি করতে চাচ্ছে সেই লটারির মাধ্যমে পরবর্তীতে ওই লটারি বিজয়ী যে সকল বিনিয়োগকারী শুধু তারাই কিন্তু সেই শেয়ারটি ক্রয় করতে পারে। তো এটাই হচ্ছে পাবলিক ইস্যু। আর পাবলিক ইস্যুর মাধ্যমে আইপিও
মাধ্যমে করে শেয়ার ইস্যু করে, এটি হচ্ছে প্রাইমারি মার্কেট। আর এই যে ইস্যুকৃত যে শেয়ারগুলো লটারির মাধ্যমে, আইপিওর মাধ্যমে যে শেয়ার হোল্ডার বিনিয়োগকারী ক্রয় করলো, সেটা আবার পরবর্তীতে যদি সে বিক্রি করে যে জায়গাতে, সেটি হচ্ছে সেকেন্ডারি। শেয়ার অবলেখন কাকে বলে সেটা আমরা একটু জানি। একটি বিনিয়োগ ব্যাংক যখন কোম্পানির সকল শেয়ার একটা নির্দিষ্ট দামে ক্রয় করে নিয়ে পরে তা আবার বিভিন্ন ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গণের নিকট বিক্রি করে, সেটাকে শেয়ার অবলেখন। শেয়ার অবলেখন মূলত যারা শেয়ার ইস্যু করে তাদের কাছ থেকে ক্রয় করে নেয়, ক্রয় করে সেটা আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এটাই হচ্ছে শেয়ার অবলেখন। শেয়ার অবলেখন করার মাধ্যমে সে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে থাকে। বিক্রয়যোগ্য সিকিউরিটি কি? যে সমস্ত সিকিউরিটি মেয়াদ পর্যন্ত ধরে রাখার প্রয়োজন পড়ে না, বরং বিক্রয়ের জন্য সবসময় প্রস্তুত থাকে, এমন সিকিউরিটিসকে বিক্রয়যোগ্য সিকিউরিটিস বলে। পূর্ব ক্রয় অধিকার। পূর্ব ক্রয় অধিকার বলতে কোনো কর্পোরেশনের বিদ্যমান শেয়ার মালিকদেরকে সেই প্রতিষ্ঠানের আনুপাতিক মালিকানা সত্ত্ব বজায় রাখার জন্য যে অধিকার দেওয়া হয় তাকে পূর্ব ক্রয় অধিকার। অর্থাৎ পূর্ব ক্রয় মানে আগে থেকে ক্রয় করতে পারবে, যে একটা অধিকার দেওয়া হবে আনুপাতিক হারে মালিকানা সত্ত্ব বজায় রাখার জন্য, সেটি হচ্ছে পূর্ব ক্রয় অধিকার। রাইট শেয়ার। কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন যে শেয়ার আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয় তাকে রাইট শেয়ার বলে। শুধুমাত্র কোম্পানির যার শেয়ার হোল্ডার আছে শুধু তারাই এই শেয়ারটি ক্রয় করতে অধিকার লাভ করবে, সেটি হচ্ছে রাইট শেয়ার। তারপর যে বলেছিলাম এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা থাকে, সেই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কিছু আমাদের প্রয়োজনীয় সূত্র শিখতে হয়। সেই সূত্রগুলো আলোচনা করি, তোমরা স্ক্রিনে সূত্রগুলো দেখতে পাবে। 1 নাম্বার, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। যদি নতুন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করা হয়, সেইটার সূত্র হচ্ছে ফান্ড টু বি রেজড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। আমাদের প্রশ্নে ফান্ড টু বি রেজড উল্লেখ থাকবে, সাবস্ক্রিপশন প্রাইস এটাও উল্লেখ থাকবে। তাহলে ফান্ডকে কি করতে হবে? এসপি সাবস্ক্রিপশন প্রাইস দিয়ে করতে হবে। নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইটস। নাম্বারস অফ রাইট কে আবার এইভাবে নির্ণয় করা হয়, যেটি দেখতে পাচ্ছি 4 নম্বরে। নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। তো সেটাই হচ্ছে এই যে নাম্বার অফ নিউ শেয়ার ইকুয়াল টু হচ্ছে এক্সিস্টিং শেয়ার, সেটি হচ্ছে ওল্ড শেয়ার। ওল্ড শেয়ারকে ভাগ করা হচ্ছে নাম্বার অফ রাইটস দিয়ে। নাম্বার অফ রাইটস তার মানে নাম্বার অফ নিউ শেয়ার ইকুয়াল টু হচ্ছে এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইটস। আবার নাম্বার অফ রাইটস এটা 4 নম্বর সূত্র, নাম্বার অফ রাইটস ইকুয়াল টু নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। তাহলে একই কথা, যদি আমরা ওল্ড শেয়ার নিউ শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার এক্সিস্টিং শেয়ারকে নাম্বার অফ রাইট দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে কি বের হবে? সেটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। ফান্ড টু বি রেজড, যেটি আমরা এখানে দেখেছিলাম, ফান্ড টু বি রেজড, এটি প্রশ্ন দেওয়া থাকতে পারে অথবা আমরা বের করে নেব। নাম্বার অফ নিউ শেয়ার ইকুয়াল সাবস্ক্রিপশন প্রাইস। যে নাম্বার অফ নিউ শেয়ার আমরা যে বের করতেছি, সেই নাম্বার অফ নিউ শেয়ারকে গুণ করতে হবে সাবস্ক্রিপশন প্রাইস দিয়ে। নাম্বার অফ রাইট ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ভ্যালু অফ দ্য ফান্ড, ভ্যালু অফ দ্য ফান্ড যেভাবে নির্ণয় করতে হয়, নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু প্রাইস অফ শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস। এভাবে গুণ করে যোগ করে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে ভ্যালু অফ দ্য ফান্ড। ভ্যালু অফ এ রাইট অ্যাট রাইটস অন। রাইটস অনকে আরো দ্বারা প্রকাশ করা হয় পিও মার্কেট প্রাইস অফ শেয়ার মাইনাস এসপি সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন মানে হচ্ছে ভ্যালু অফ রাইটস প্লাস 1। ভ্যালু অফ এ রাইট অ্যাট এক্স রাইটস, যেটিকে আর এক্স দ্বারা প্রকাশ করা হয়, সেটি হচ্ছে পি এক্স মাইনাস এসপি। পি এক্স মানে হচ্ছে
মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট এক্স রাইট, সেটিকে পিএক্স দ্বারা প্রকাশ করা হয়। পিএক্স মাইনাস এসপি, এসপি মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে ভ্যালু অফ রাইটস। এবারে এই যে পিএক্স নির্ণয় করতে হয় কিভাবে, সেটি হচ্ছে 8 নম্বর সূত্র। মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট এক্স রাইট, সেটিকে পিএক্স দ্বারা প্রকাশ করা হয়। পিএক্স ইকুয়াল টু হচ্ছে পি জিরো হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ইন্টু এন মানে হচ্ছে ভ্যালু অফ রাইটস। ভ্যালু অফ রাইটস কিভাবে নির্ণয় করতে হয়, ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে ভাগ করে, প্লাস এসপি মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, এটা প্রশ্ন দেওয়া থাকবে, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ভ্যালু অফ রাইটস প্লাস ওয়ান। 9 number, required shares for electing directors under cumulative voting system, সেটি হচ্ছে RS equal to GD director desired into NS divided by DE plus 1 plus 1. এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি যেন বুঝতে আরো সহজ হয়। যেই সূত্রগুলো দেখলাম সেই সূত্র প্রয়োগ ঘটিয়ে এই প্রবলেমটি আমরা সমাধান করব। You are supplied with the following information of Resume Limited. মার্কেট প্রাইস পার শেয়ার, যেটি পিইউ দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট প্রাইস পার শেয়ার 120 টাকা। সাবস্ক্রিপশন প্রাইস সংক্ষেপে এসপি, এসপি কত 80 টাকা। নাম্বার অফ ওল্ড শেয়ার, ওল্ড শেয়ারের সংখ্যা হচ্ছে কত টাকা 10,000 শেয়ার। সংখ্যা অর্থাৎ এক্সিস্টিং অথবা পুরাতন যে শেয়ার, সেই শেয়ার সংখ্যা হচ্ছে 10,000। ফান্ড টু বি রেজড, ফান্ড টু বি রেজড এই প্রশ্নে সরাসরি ফান্ড টু বি রেজড এর পরিমাণটা উল্লেখ রয়েছে, কত টাকা 4 লাখ টাকা। রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট, টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড বিফোর ইস্যু অফ রাইট, এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর, নাম্বার অফ নিউ শেয়ার, কিভাবে নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা সূত্রে দেখেছি। থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট বিফোর এক্স রাইট, এক্স রাইট নির্ণয় করতে বলেছে, থিওরিটিক্যাল ভ্যালু। 4 নম্বর, ভ্যালু অফ এ শেয়ার এট এক্স রাইট, ভ্যালু অফ শেয়ার এক্স রাইট। তারপর হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট অ্যান্ড এক্স রাইট। তো আমরা সবগুলো প্রশ্নের সমাধান দ্বারা কিভাবে করবো। প্রধান যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। তো ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস রেট অফ শেয়ার ইন্টু নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। তো মার্কেট প্রাইস যেই ছিল সেটি হচ্ছে 120 টাকা আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000, তাহলে গুণ করলে হবে কত টাকা 12 লাখ টাকা। নাম্বার অফ নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করে 2টি সূত্র রয়েছে, তার মধ্যে প্রথম যে সূত্রটি সেটা হচ্ছে ফান্ড টু বি রেজড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। এই প্রশ্নে আমাদের ফান্ড টু বি রেজড উল্লেখ ছিল, সেটি হচ্ছে 4 লাখ টাকা। আমরা একটু দেখে দিই, ফান্ড টু বি রেজড 4 লাখ টাকা আর সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 80 টাকা। তাহলে এই 4 লাখকে ভাগ করতে হবে কত দিয়ে, 80 টাকা দিয়ে, তাহলে নাম্বার অফ নিউ শেয়ারের পরিমাণ বের হবে। নাম্বার অফ টু বি রেজড 4 লাখ আর হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস 80 টাকা। এবার 4 লাখকে যদি 80 দিয়ে ভাগ করি তাহলে নাম্বার অফ নিউ শেয়ারের পরিমাণ হবে 5,000 আর ওল্ড শেয়ার হচ্ছে 10,000। নিউ শেয়ার যেটি বের করলাম সেটি হচ্ছে 5,000। এবার থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট বিফোর এক্স রাইট, এক্স রাইটের যে সূত্র সেটা হচ্ছে পিও মাইনাস এস ডিভাইডেড বাই এন প্লাস 1। পিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, সেটির প্রাইস হচ্ছে 120 টাকা। আর এস মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, প্রশ্ন দেওয়া ছিল 80 টাকা। আর এন মানে হচ্ছে ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইটস বের করার সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল 10,000 ওল্ড শেয়ার, আর নিউ শেয়ার যেটা আমরা এই মাত্র বের করলাম 5,000। তাহলে 10,000 কে ভাগ করতে হবে 5,000 দিয়ে, তাহলে ভ্যালু অফ রাইটস এর পরিমাণ হচ্ছে 2 টাকা। তাহলে নাম্বার অফ টাকা না সরি 2, 120 থেকে 80 মাইনাস করতে হবে, দেন এই 2 এবং 1 যোগ করতে হবে। 180 থেকে যদি 80 মাইনাস করা হয় তাহলে 120 থেকে যদি 80 মাইনাস করা হয় তাহলে বিয়োগ করা হবে 40। 40 কে ভাগ করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি হবে সেটা হচ্ছে 13.33। তাহলে ভ্যালু অফ দ্য রাইট কত টাকা 30.33। এরপর
Required 4 number value of share after the issue of rights অর্থাৎ PX বের করতে বলেছে। তো PX বের করে যে সূত্র সেটা হচ্ছে PO ইনটু N প্লাস S ডিভাইডেড বাই N প্লাস 1। P হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা, 120 টাকা। N হচ্ছে ভ্যালু অফ রাইট হচ্ছে 2। আর S হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 80 টাকা। এখন মানগুলো বসাবো। P0 120 টাকা, এখানে 120 টাকা লিখবো। N হচ্ছে নাম্বার অফ রাইটস হচ্ছে ভ্যালু অফ রাইটস, এখানে আমরা 2 লিখবো। তারপর S সাবস্ক্রিপশন প্রাইস 80 টাকা, এখানে আমরা 80 টাকা লিখবো। আবার এখানে N এর পরিবর্তে 2 লিখবো প্লাস 1 লিখবো। 120 কে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে 240। 240 সাথে 80 যোগ করতে হবে। যোগ করে যেই যোগফলটি হবে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করলে ভ্যালু অফ শেয়ার আফটার দ্য ইস্যু অফ রাইটস এর পরিমাণ হবে 106 টাকা 67 পয়সা। নাম্বার রিকোয়ারমেন্ট theoretical value of a right x right এর সূত্র হচ্ছে rx px minus s divided by n। px যেটা আমরা এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছিলাম সেটা হচ্ছে 106.67 অর্থাৎ 106 টাকা 67 পয়সা। মাইনাস s হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 80 টাকা। আর n এ ভ্যালু অফ রাইটস যেটা বের করেছিলাম ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে ভাগ করে কত, সেটা হচ্ছে 2। এবারে 106.67 থেকে 80 মাইনাস করবো। মাইনাস করে সেই বিয়োগ ফলকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেই রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 13.33 টাকা। তো এই ছিল এই 5টি রিকোয়ারমেন্ট আমরা পড়লাম। যদি এই প্রবলেমটি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে। আশা করি এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করতে পারবে। আগের মতোই সবকিছু দেওয়া রয়েছে। এই জায়গায় কোম্পানির শেয়ারের পরিমাণ 50,000, মার্কেট প্রাইস যেটি পিও কলি সেটি হচ্ছে 75 টাকা। কোম্পানি ওয়ান্টস টু রেজ বাই ফান্ড টু বি রেজ পরিমাণ হচ্ছে 7 লাখ। আর সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে এসপি 70 টাকা। তো আগের প্রবলেমটি যদি বুঝে রাখো তাহলে এই প্রবলেমটিও আগের মধ্যেই একেবারেই মিল রয়েছে। এটি তোমরা বাসায় করতে পারবে। রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে নাম্বার অফ শেয়ার নিডেড টু বি রিকোয়ার্ড ফান্ড, হাউ মেনি রাইটস উইল টেক টু বাই 1 শেয়ার, what is the X right price, what is the value of a rights for a new share। তো এই প্রবলেমটি তোমরা বাসায় হোমওয়ার্ক। এখন তোমাদের জন্য আরো একটি হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটিও তোমরা বাসায় করার চেষ্টা করবে। XYZ Limited proposing a right offering, presently there are 2,50,000 share outstanding। আগের প্রশ্নের মধ্যেই শেয়ারের পরিমাণ হচ্ছে 2,50,000 at the rate of তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 50 টাকা। there will be 50 নিউ শেয়ার, তাহলে নিউ শেয়ারের পরিমাণ হচ্ছে 50,000 নিউ শেয়ার অফার at a rate টাকা কত, 40 টাকা। তাহলে what is the new market value of the company, how many rights are associated with 1 share of the new share, what is the X right price, what is the value of the right, why a company prefer right offering than the general cash offer। এই প্রবলেমটিও তোমরা বাসায়। এরপর আমাদের পরবর্তী আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করার কথা। সেই অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ, নবম অধ্যায়। এই অধ্যায়ের যেই থিওরিক্যাল গুলো এসে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো যেন তোমরা সহজেই বুঝতে। নবম অধ্যায়ের উল্লেখযোগ্য যে বিষয়গুলি আলোচনা করা হবে এবং পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে। বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান সমূহের প্রকারভেদ, বাংলাদেশে শেয়ার বাজারের সমস্যা সমূহ বা চ্যালেঞ্জ সমূহ, দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার বাজারের ভূমিকা, মুদ্রা বাজারের দলিল সমূহ এবং মূলধন বাজারের দলিল সমূহ, আর বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। প্রথম আমরা আলোচনা করব বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ নিয়ে। বাংলাদেশে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বলতে বোঝায় যে সকল প্রতিষ্ঠান অর্থ নিয়ে কাজ করে, যাদের কাজ হচ্ছে অর্থ সংস্থান করা
বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক ধার দেনা দেওয়া, এমন প্রতিষ্ঠানই হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান। আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক সমূহ। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে জানো, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। এই ধরনের বাণিজ্যিক ব্যাংক তারা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে থাকে এবং সেই আমানতকৃত বা জমাকৃত অর্থ পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক সমূহ, এরপর হচ্ছে সঞ্চয়ী ব্যাংক বা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সঞ্চয়ী ব্যাংক রয়েছে, তারাও কি করে থাকে এই জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই সংগৃহীত আমানত আবার পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। তারপর হচ্ছে ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট ইউনিয়ন মূলত অমুনাফাভোগী হয়ে থাকে এবং নিজেদের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখে। এরপর হচ্ছে আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান। আমানত গ্রহণ করে না এমন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। ফাইন্যান্স কোম্পানিগুলো শেয়ার বা সিকিউরিটিজ বিক্রি করার মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তারপর হচ্ছে মিউচুয়াল, এরা কিন্তু আমানত গ্রহণ করে না, সিকিউরিটিজ বিক্রি করলো, সিকিউরিটিজ বিক্রি করার মাধ্যমে আমানত অর্থ সংগ্রহ করে সেই অর্থগুলোকে আবার পরবর্তীতে বিনিয়োগ করে থাকে। তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডও বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সিকিউরিটিজ বিক্রি করে, সিকিউরিটিজ বিক্রি করার মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে। তারপর হচ্ছে সিকিউরিটি লেনদেনকারী প্রতিষ্ঠান, সিকিউরিটি বিক্রয়। সিকিউরিটি বিক্রয়, শেয়ার ক্রয় বিক্রয়, শেয়ার অবলেখন, ডিলার, এই সমস্ত কাজগুলো করে থাকে। এবার হচ্ছে বিমা কোম্পানি। বিমা কোম্পানি জনগণের কাছ থেকে তাদের যে টাকা সংগ্রহ করে সেই সংগৃহীত টাকা বিভিন্ন কোম্পানির শেয়ার ঋণপত্রে বিনিয়োগ করে থাকে। এবং সর্বশেষ হচ্ছে পেনশন তহবিল। পেনশন তহবিল সরকারি প্রতিষ্ঠান সমূহ এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহের পেনশন তহবিলে জমাকৃত অর্থ বিভিন্ন কোম্পানির শেয়ার বিনিয়োগ করে থাকে। বাংলাদেশের শেয়ার বাজারের সমস্যা বা চ্যালেঞ্জ সমূহ, প্রথম যে সমস্যা সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীল থাকলে সেক্ষেত্রে শেয়ার বাজারেও একটা অস্থিরতা দেখা দেয়। যদি দেশে অরাজকতা সৃষ্টি হয়, হরতাল, অবরোধ, ধর্মঘট থাকে, সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু নানান ধরনের চিন্তা করে। এইটার প্রভাবও কিন্তু শেয়ার বাজারে পড়ে। তো রাজনৈতিক যে অস্থিরতা বা রাজনৈতিক যে সহিংসতা, সেটার ফলে শেয়ার বাজারে প্রভাব বিস্তার করে। এইটার কারণেও কিন্তু শেয়ার বাজারের দরপতনও হয়ে থাকে। শেয়ার সংক্রান্ত জ্ঞানের অভাব। অনেক বিনিয়োগকারী যারা শুধুমাত্র অন্যের কাছ থেকে শুনে যেই শেয়ারের দাম বাড়ে সেই শেয়ারেই বিনিয়োগ করতে চায়, কিন্তু কেন সেই শেয়ারে বিনিয়োগ করবে সেই সম্পর্কে তাদের পূর্ব ধারণা নেই। তো শেয়ার সংক্রান্ত জ্ঞানের অভাবের ফলে কিন্তু শেয়ার বাজারের একটি মূল সমস্যা। যারা একেবারে নতুন বিনিয়োগকারী তারা কিন্তু অন্যের কাছ থেকে শুধু ধারণাগত জ্ঞান দিয়ে কিন্তু কি করে বিনিয়োগ করে, যার ফলে তারা কিন্তু বিরাট লোকসানের সম্মুখীন হয়। এরপর হচ্ছে বিনিয়োগ ব্যাংক। শুধুমাত্র আইসিবি তারা বিনিয়োগ ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে থাকে, শেয়ার ক্রয় করে থাকে। তো বিনিয়োগ ব্যাংকের অভাব হওয়ার ফলে শেয়ার বাজারে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে আরো বিনিয়োগ ব্যাংকের সরকার অনুমতি দিচ্ছে। বিনিয়োগ কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংকের অনুপস্থিতি। বিনিয়োগ যে কোম্পানি শুধুমাত্র আইসিবি, এছাড়াও যদি বিভিন্ন ধরনের বিনিয়োগ কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংকের উপস্থিতি থাকতো তাহলে কিন্তু এই শেয়ার বাজারের সমস্যাটা দূর করা যেত। তবে সরকার বর্তমানে কিছু মার্চেন্ট ব্যাংকের অনুমতি দিয়েছে শেয়ার বাজার সংশ্লিষ্ট করার জন্য। এরপর হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা
এবং সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারা, এটি হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। এই অদক্ষ ব্যবস্থাপনার ফলে শেয়ার বাজারে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তারপর হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় ম্যানিপুলেশন। বহল তারা শেয়ার ক্রয় বিক্রয় ম্যানিপুলেশন সৃষ্টি করে থাকে, যার ফলে এই শেয়ারের দাম খুব বেশি বেড়ে যায়। তো শেয়ারের ক্রয় বিক্রয় ম্যানিপুলেশন এটি শেয়ার বাজারের আরেকটি সমস্যা। তারপর সার্কিট ব্রেকারের ব্যবহার। সার্কিট ব্রেকার হচ্ছে যখন একটি নির্দিষ্ট টাইম লাইনের পরে এটি অফ হয়ে যাবে, অর্থাৎ দরপতন এর নিচে আর যেতে পারবে না, তখন সার্কিট ব্রেকার ক্লোজ হয়ে যাবে। তো সার্কিট ব্যবহারের অপব্যবহার হওয়ার ফলে কি হয়, যারা সুযোগ সন্ধানী বিনিয়োগকারী থাকে বা পুঁজিবাজারে যারা সবসময় ম্যানিপুলেশন করে থাকে, তারা কিন্তু সার্কিট ব্যবহারের অপব্যবহারের সুযোগ নিয়ে তাদের স্বার্থ হাসিল করে থাকে। এরপর হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার। দেশীয় যারা বিনিয়োগকারী আছে তাদেরকে যত বেশি উৎসাহ দেওয়া হবে, প্রণোদনা দেওয়া হবে, তারা কিন্তু বিনিয়োগে আরো বেশি উৎসাহ পাবে। বিদেশি বিনিয়োগকারীদের ফলে দেশীয় বিনিয়োগকারীরা, দেশীয় উদ্যোক্তারা, তারা কিন্তু হতাশ হচ্ছে এবং তারা বিনিয়োগ থেকে পিছিয়ে যাচ্ছে। তো বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া, এটা শেয়ার বাজারের আরেকটি সমস্যা। দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার বাজারের ভূমিকা। আমরা জানি মূলধনের যেই উৎস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত দীর্ঘমেয়াদী এবং ভারী শিল্প স্থাপনের জন্য যেই অর্থায়নের প্রয়োজন সেটি হচ্ছে পুঁজিবাজার থেকে অর্থ সংস্থান করা। কারণ স্বল্প মেয়াদী বা যদি ঋণ থেকে গ্রহণ করা হয় তাহলে কিন্তু ঋণের জন্য সুদ প্রদান করতে হয়, কিন্তু শেয়ার বাজার থেকে যদি করা হয় তাহলে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হয় লাভ হওয়ার পরিপ্রেক্ষিতে। তো দীর্ঘমেয়াদী এবং ভারী শিল্প স্থাপনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই অর্থের যোগানদাতা হিসেবে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী পুঁজি সংস্থা। আমরা যেটা বলেছিলাম, মূলধন বাজারের মধ্যে দীর্ঘমেয়াদী পুঁজি সংস্থা করে থাকে শেয়ার বাজার। শেয়ার বাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থাৎ 5 থেকে 20 বছর যে সকল প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের প্রয়োজন বা বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার প্রয়োজন, তাদের জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। এবং সেই টাকার সংস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে শেয়ার বাজার থেকে এই দীর্ঘমেয়াদী পুঁজি সংস্থা করা। ওদের শেয়ার বাজার এই দীর্ঘমেয়াদী পুঁজি সংস্থা করে থাকে। আরেকটি হচ্ছে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি। বিনিয়োগকারীদেরকে আগ্রহ সৃষ্টি করতে এই শেয়ার বাজার আরেকটি ভূমিকা পালন করে থাকে। শেয়ার মালিকগণ যে কোনো সময় তাদের তাদের শেয়ার রূপান্তর করতে পারে, রূপান্তর করতে পারে। এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা আরো বেশি আগ্রহ দেখাবে। এতে দেশীয় অভ্যন্তরীণ অর্থ সংস্থান হবে। তারপর হচ্ছে বৈদেশিক পুঁজির সদ্ব্যবহার। বিদেশ থেকে যে অর্থ সংস্থান করা হয়ে থাকে সেগুলো সঠিকভাবে ব্যবহার করা। বৈদেশিক যে পুঁজি পাওয়া যায় সেটি মূলত ব্যবহার করার জন্য দেশের যেই পুঁজিবাজার রয়েছে সেই পুঁজির অভাবে বৈদেশিক পুঁজির সদ্ব্যবহার করা যায় না। তো বৈদেশিক পুঁজি সদ্ব্যবহারের জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিভাবান উদ্যোক্তা সৃষ্টি। শেয়ার বাজার উন্নত হলে দেশে প্রতিভাবান উদ্যোক্তা সৃষ্টি হবে, তারা নতুন নতুন শিল্প স্থাপনে আগ্রহী দেখাবে। তারপর ভারী শিল্প স্থাপন বা বড় বড় শিল্প স্থাপন করতে আগ্রহ দেখাবে। এই প্রতিভাবান উদ্যোক্তা সৃষ্টি করার ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সর্বশেষ হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন। ব্যবস্থাপনা উন্নয়নের ফলে সেই ধরনের কোম্পানি যে সবাই পুঁজি বিনিয়োগ করতে চায়, আর ব্যবস্থাপনার দুর্বলতার ফলে সে কিন্তু পুঁজি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ব্যবস্থাপনা দুর্বল হওয়ার ফলে
সেই প্রতিষ্ঠান অর্থ বা পুঁজি সংগ্রহ করতে অনেক কষ্ট পায়, আর ব্যবস্থাপনা উন্নয়নের ফলে সেই প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু দ্রুত বিক্রি হয়ে যায়। তাহলে এই ব্যবস্থাপনা উন্নয়নে কিন্তু শেয়ার বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুদ্রা বাজার মূলত আর্থিক বাজার। আর্থিক বাজার বলতে কি বোঝায়? যে বাজারে আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় হয়, এমন ধরনের বাজারকে আর্থিক বাজার বলে। বাজারের যে ভাগ করা হয়, একটি হচ্ছে মুদ্রা বাজার, আর একটি হচ্ছে মূলধন বাজার। মুদ্রা বাজার মূলত স্বল্প মেয়াদী সিকিউরিটিস যেখানে বিক্রি করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, এমন ধরনের মুদ্রা বাজার বলা হয়ে থাকে। অর্থাৎ যে বাজারে স্বল্প মেয়াদী সিকিউরিটিস ক্রয় বিক্রয় করা হয় সেটিকে মুদ্রা বাজার বলে। আর মুদ্রা বাজারের যে গুরুত্বপূর্ণ দলিল সমূহ, 1 নম্বর হচ্ছে ট্রেজারি বিল, 2 নম্বর হচ্ছে আমানত হস্তান্তরযোগ্য সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক পত্র, 4 নম্বর হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র, 5 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তহবিল, 6 নম্বর হচ্ছে পুনঃক্রয় চুক্তি। এরপর মূলধন বাজারের দলিল সমূহ নিয়ে আলোচনা করা হবে। তার আগে আমরা একটু জানবো মূলধন বাজার বলতে কি বোঝায়। মূলধন বাজারে বলতে যে বাজারে দীর্ঘমেয়াদী, যেমন ঋণপত্র, তারপর হচ্ছে বন্ড, ডিবেঞ্চার, শেয়ার ক্রয় বিক্রয় হয়, এমন ধরনের বাজারকে মূলধন বাজার বলে। মূলধন বাজারের গুরুত্বপূর্ণ যে দলিলগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে বন্ড বাজার। বন্ড বাজারের মধ্যে রয়েছে কর্পোরেট বন্ড, মর্গেজ বন্ড, তারপর হচ্ছে ডিবেঞ্চার বন্ড। 2 নম্বরের মধ্যে রয়েছে বন্ধকি বাজার, জানি বন্ধক দিয়ে ঋণ প্রদান করা হয় এমন ধরনের, সেটি হচ্ছে বন্ধকি বাজার। তারপর হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে মালিকানার সত্ত্ব, মালিকের যে অধিকার সেটি। এটি ছিল আমাদের আজকে আলোচনার মূল বিষয়। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান এবং বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হলো। এই অধ্যায় থেকে মূলত থিওরিক্যাল প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। তো সেই জন্য আমরা দুটি অধ্যায়কে একটি অধ্যায় করা হয়েছে, যেন থিওরিতে তোমাদের কিছুটা সুবিধা হয়। আর যেহেতু এই বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্সটি পুরোপুরি ম্যাথমেটিক রিলেটেড, সেই জন্য ম্যাথমেটিক্যাল কোর্সগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করতে গিয়ে আমাদের কিছু কিছু চ্যাপ্টারকে দুটো ক্লাসে নিতে হয়েছে, যেন তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারো। সেই জন্য আজকে সর্বশেষ ক্লাসে দুটি অধ্যায়কে একত্রে করে একটি অধ্যায় সম্পন্ন করা হয়েছে। তো সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং সেইটার প্রতিফলন তোমরা পরীক্ষায় দেখাতে পারবে। সেই আশাবাদ করে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।